বেঙ্গালুরু এফসির আসল সাফল্যটা কোথায়? প্রতি বছর একটা করে ট্রফি, আই লিগে সাফল্যের পরে আইএসএলে এসেও পরপর 2 বছর দারুণ সাফল্যের সঙ্গে পারফর্ম করা, লিগ টপার হওয়া, আই লিগ জেতা, আইএসএল জেতা না। বেঙ্গালুরু এফসির আসল সাফল্য হলো বেঙ্গালুরু এফসির কোনো সফল প্রাক্তনই নেই। এই কথাটা কালকে ফেসবুকে প্রচণ্ড ভাইরাল। আর বিশেষ করে সায়ন্তনকে তোমরা যা সবাই জানো, সায়ন্তন বললো আজকের ভিডিওটা এটা দিয়ে শুরু করো দাদা। তো এইটা সকলের জন্য এবং ব্যাপারটা ঠিকও বটে। বাকি খবরে পরে আসছি, দেখা হচ্ছে ইন্ট্রোর পর। তো ফিরে আসা যাক মূল বিষয়। ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে কোয়েস কর্তাদের কালকে একটা বৈঠক হয়ে গেছে অলরেডি। বৈঠকের ফল কিছু আসেনি এরকমই জানা যাচ্ছে, যেহেতু প্রেসকে কিছু বলা হয়নি, বা প্রেস তো এখন মিডিয়া তো এখন পেড, মিডিয়াকে যখন যখন যা যা বলা হবে তখন তখন তাই বলবে। পরে আসছি কেন বলছি সেই কারণে। তো আপাতত যেরকম ডিসিশন হয়েছে সেটা একটা টেলিফোনিক সাক্ষাৎকার শুনছিলাম একটা চ্যানেলে, স্পোর্টস চ্যানেলে। তো সেখানে দেবব্রত সরকার বললেন যে মিটিংয়ে এটাই বলা হয়েছে যে অজিত আইজ্যাক বলেছেন বা কোয়েসের তরফ থেকে বলা হয়েছে যে আমরা অ্যালায়েন্স কিছুতেই ভাঙতে পারবো না, উই আর অলরেডি কমিটেড। এবার কোট করছি দেবব্রত সরকারকে, যে আমরা ঠিক করছি না ভুল করছি জানি না, বাট উই হ্যাভ অলরেডি কমিটেড, সো আমি এটা ইউনিয়নটা ভাঙতে পারবো না। তো ঘটনা হচ্ছে এই যে যাওয়ার আগে মানে মিটিংয়ে যাওয়ার আগে ওনারা অনেক হুম্বিতম্বি করেছিলেন, মানে ইস্ট বেঙ্গল ক্লাব কর্তারা, যে চাপে রাখবো কোয়েসকে ছেঁটে দেবো, এছাড়াও আমাদের এইসব দাবি মানতে হবে। যেমন 3-4টে দাবি যেগুলো নিয়ে গেছিলেন ওনারা, এক তো সুপার কাপ খেলতে হবে, 2 হচ্ছে আইএসএল খেলতে হবে, 3 হচ্ছে প্র্যাকটিস করতে হবে ইস্ট বেঙ্গল অরিজিনাল ক্লাব গ্রাউন্ডে, অন্য জায়গায় নয়। এবং যে সমস্ত ডিসিশনগুলো নিউ টাউনের অফিসে নেওয়া হয় এখন করেছে, সেই ডিসিশনগুলো ক্লাবেই, মানে সেই মিটিংগুলো ক্লাবে হবে, সেই ডিসিশনগুলো ক্লাব থেকে নেওয়া হলে সমস্ত পদক্ষেপ সম্পর্কে ক্লাব কর্তা জানতে পারবে। এটা আর কিছুই নয়, একটু চাপে রাখার চেষ্টা, কেননা হয় না যে নিজের এরিনাতে খেলার একটা চেষ্টা। কারণ কালকে কর্পোরেট মিটিংয়ের সার্থকতা নিশ্চয়ই বুঝে গেছেন ইস্ট বেঙ্গল ক্লাব কর্তারা। এর আগে এই ধরনের মিটিং ওনারা ফেস করেছেন কিনা জানি না। অ্যাকচুয়ালি এই ধরনের কর্পোরেট মিটিংয়ে আপনার হাতে একটা মাইক দিয়ে দেওয়া হয়, ঘর থাকে অন্ধকার, পেছনে একটা প্রজেক্টর, যদি দরকার হয় তবে দোভাষী, আর যদি দরকার না হয়, আপনি যদি মোটামুটি ইংরেজিটা বলতে পারেন, তাহলে আপনার হাতেই শুধু মাইক, পোডিয়ামে আপনি একা, সামনে প্রচুর লোক বসে আছে, আপনি জানেন তাদের মধ্যে অনেকেই এই বিষয়টা সম্পর্কে একদমই চিন্তিতই নয়, কিন্তু তাও গোমরা মুখে আপনার দিকে তাকিয়ে আছে। এবং ডিসিশন আপনি যাই বলুন না কেন, পূর্ব নির্ধারিত যা যা এজেন্ডা রয়েছে সেই এজেন্ডাগুলোই আপনার ওপর ফিরে আসতে চলেছে। এই চাপটা কালকে ইস্ট বেঙ্গল কর্তারা পেয়েছেন। মানে তখন মনে হয় সাকসেসটা কি, যে আমার বক্তব্যটা শেষ করে মাইকটা পরের জনের হাতে তুলে দিচ্ছি, এটাই সাকসেস। তো সেই ধরনের একটা জিনিস হয়েছে। ইস্ট বেঙ্গল ক্লাব কর্তাদের কোনো রকম মনের ভাব সেখানে প্রকাশ পায়নি, বা প্রকাশ পেলেও সামনে আসছে না জিনিসটা, সেটা কিভাবে ব্যাহত হয়েছে সেই ভাব প্রকাশ। ঘটনাটা এরকমই দাঁড়িয়েছে, তাদের যে 2-3টে দাবি ছিল তার মধ্যে 1 নম্বর হচ্ছে সুপার কাপ খেলা। সুপার কাপ খেলাটা ডাইরেক্টলি ডিনাই হয়ে যায়। ওনারা বলেন যে ক্লাব জোট ভাঙতে পারবো না। তো এইরকম একটা অবস্থায় মোহনবাগানের সঙ্গে খুব সিগনিফিকেন্টলি ইস্ট বেঙ্গল কিন্তু একই জায়গায় রয়েছে, কোয়েস ইস্ট বেঙ্গলের কথা বলছি, এবং এটা ইন্ডিয়ান ফুটবলের পক্ষে খুব ভালো দিক। আমি খবরটা পেয়েছিলাম দুপুরের পরেই, অ্যাকচুয়ালি লাঞ্চের পরেই ডিসিশনটা এসে যায়, তারপরে জাস্ট ফর্মালিটি টক হচ্ছিল, কিন্তু বলতে পারিনি, ভিডিওটা বানাতে পারিনি ওই সময়, কারণ কিছু অব্লিগেশনস ছিল, কিছু মিডিয়া অব্লিগেশনসও থাকে, কিছু পার্সোনাল অব্লিগেশনসও থাকে, টাইম ওরকম পাওয়া যায় না, তাই দুপুরবেলা ভিডিওটা বানিয়ে দিতে পারিনি কালকে। মোটামুটি খবর এসে গেছিলো, যারা আমাদের ফেসবুক পেজ ফলো করো তারা জানো যে আমি তখনই খবরটা প্রায় রিভিল করে ফেলেছিলাম আর কি। তো সুপার কাপে কোয়েস ইস্ট বেঙ্গল খেলবে না। এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি প্রেসিডেন্ট একাদশ বলে যেটা তৈরি হয়েছিল, প্রেসিডেন্ট আমি বলেছি
এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে, তোমরা সায়ন্তনকে যারা চেনো, যারা আমার চ্যানেলে দেখো তারা সায়ন্তনকে চেনো, সায়ন্তন হচ্ছে দায়ী, একমাত্র ব্লেম হিম ফর দ্যাট টার্ম। ওই হচ্ছে এই টার্মটা ইনভেন্ট করেছে। এবং কোয়েস ইস্ট বেঙ্গলের সাইটে যেখানে নাকি ও টপ ফ্যান, সেখানে কেউ বারবার বলে আসছে, সেটা নাকি এখন খুব ভাইরাল হয়ে গেছে, তার জন্য নাকি ওর খুব দুঃখ যে ওকে কেউ কৃতিত্ব দিচ্ছে না। যাই হোক, তো আমি বলছি যে ইস্ট বেঙ্গল প্রেসিডেন্ট একাদশের যে টিমটা যারা প্র্যাকটিস করছিল তারা কি খেলবে? না, তারা খেলবে না। ওটা একটা চাপে রাখার পদ্ধতি। আমি আগেও বলেছি যে ওয়েস্ট ইস্ট বেঙ্গল কখনোই, যেহেতু ওদের হাতে লাইসেন্স রয়েছে ফুটবল খেলার একটা লাইসেন্সের দরকার হয়, তো সে কখনোই ওরা খেলবে না, খেলতে পারে না ইনফ্যাক্ট। তো কোয়েস নাম তো লিখিয়েইছে, যেটা নাম লেখানো যেতেই পারে সেই টুর্নামেন্টে। আবার কেউ চাইলে নাম লেখানো যেতে পারে সেটা, কেননা এটা কোনো বাধ্যতামূলক টুর্নামেন্ট নয়। আই লিগ ছাড়া আর সেরকম কোনো টুর্নামেন্ট নেই যেটা না খেলার জন্য আপাতত এআইএফএফ ক্যান পানিশ এনি ক্লাব। আর সব যদি জোট থাকে তাহলে তো করতেই পারবে না, কারণ মোটামুটি সবাই বোঝা যাচ্ছে যে এআইএফএফ এর মানে চিন্তাধারাটা কোন দিকে যাচ্ছে। আর আমি অনেক দিন আগে একটা কোচ নিয়ে, ইন্ডিয়ান ফুটবল সিলেকশন নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, ভিউ হয়নি, তোমরা কেউ দেখো। সেখানেও বলেছিলাম যে এফএসডিএল মানে অনৈতিকভাবে সেখানেও ঢুকে যায়, ভারতীয় কোচ নির্বাচন করে, ভারতের কোচ বিদেশি হবে সেটা নির্বাচন করে। আইএসএলে একটা রুল রয়েছে যে বিদেশ কোচ হবে বিদেশি। একটা ইন্টারভিউ শুনছিলাম, রঞ্জিত ভাই বলছিল তো ইন্ডিয়ার বিরুদ্ধে রেসিস্ট কমেন্ট হয়ে গেল কি কোনো ইন্ডিয়ানকে হেড কোচ নিযুক্ত করা যাবে না। মানে দিস ইজ ফানি। এটা ওরা কেন করেছে? এটা ওরাও কিন্তু ড্রিভেন বাই ইন্টারন্যাশনাল মার্কেট। তোমরা জানো ইন্টারন্যাশনাল সার্কিটে একটা জাল তৈরি করা হয়েছে ইন্ডিয়ান মার্কেটকে ধরার জন্য। বুন্দেসলিগা, ইপিএল, লা লিগা সবাই মানে মুখিয়ে আছে ইন্ডিয়ান মার্কেটকে ধরার জন্য। সেই জালটা অ্যাজ এ জেলে, এফএসডিএলকে আমি বলছি জেলে, সে এরকম ছড়িয়ে দিচ্ছে। এবং নিশ্চয়ই এফএসডিএলেরও তাদের প্রতি কিছু কমিটমেন্ট রয়েছে যে এই করে দেবো, এর মধ্যে তাই করে দেবো, তাই জন্যই এত জোর খাটিয়ে করতে পারছে। ইটস এ পাওয়ার গেম, ইটস এ মানি গেম, বারবার বলছি। যাকে আমি প্রসঙ্গ থেকে অনেক দূরে চলে এলাম। ইস্ট বেঙ্গল ক্লাবের প্রথম দাবিটা এখানেই খারিজ হয়ে যায় যে সুপার কাপে খেলতে চায়। মানে তারা প্রাক্তনীদের দিয়ে হোক, কিছু সমর্থকদের দিয়ে হোক, যে কথাটা বারবার বলেছেন মিডিয়াতে, ঠিক টাইম অনুযায়ী প্লেসড হয়েছে সেই সমস্ত স্টোরিগুলো, সেগুলো সব গন ইন ভেন বলতে পারি। নাম্বার 1। নাম্বার 2, ইস্ট বেঙ্গল ক্লাব কর্তারা বলেছে সমস্ত ডিসিশন মিটিং সব তাদের ময়দানের অফিসে হতে হবে, সেটাও খুব একটা গুরুত্ব দিয়ে দেখা হয়নি। তৃতীয়, আইএসএল খেলা নেক্সট বার। একটা জিনিস আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে দিস ইজ নট ক্লিয়ার সোফা, কি পরের বার আই লিগ হবে, না পরের বার আইএসএল হবে, না পরের বার কোনো একটা ইউআইএফএল হবে, যেটা কিনা দেশের সর্বোচ্চ লিগ হবে। একটাই লিগ হোক, দেশের সর্বোচ্চ লিগ, অনেকগুলো টিম খেলুক, কম্পিটিশান বাড়বে, ফিফার নিয়ম সেটাকে কি বলবো স্যুট করবে। ফিফার নিয়ম স্যুট না করলে কিন্তু ইন্ডিয়া খুব সামনে যোগ্যতা থাকলেও খেলতে পারবে না, বিকজ দে আর ভায়োলেটিং ফিফা রুলের প্রমোশন রেলিগেশনের রুলটা তারা ভায়োলেট করছে, যেটা কিন্তু রঞ্জিত বাজাজের সেই ইন্টারভিউতে স্পষ্ট যে তারা 2030 আগে কোনো ইন্ডিয়াকে দেখছেই না। কেননা এখনও পর্যন্ত মনে করা হচ্ছে এফএসডিএল এর যেরকম চাপ ইন্ডিয়ান ফুটবলে, যে পরের বারও নিশ্চয়ই ওই ধরনের এমন কিছু একটা লিগ, নাম্বার 1 লিগ হবে যাতে প্রমোশন রেলিগেশন থাকবে না, এবং প্রমোশন রেলিগেশন না থাকলে ফিফা স্বীকৃতি তুলে নেবে, হয়তো 2022-এ খেলতে পারবে না ইন্ডিয়া। এরকম 4 বছর পর প্র্যাকটিস করা হয়, মেবি 2026-এ চান্স পাবে। 2026-এর কোয়ালিফাই যদি না করতে পারে, 2030টাই মোটামুটি এম রাখা উচিত বলে মনে করছে। তো খুব সহজেই কিন্তু ইন্ডিয়াকে মোটামুটি এখন যখন ফিফা তেড়ে ফুড়ে উঠেছে, যখন বিদেশি ফুটবল তেড়ে ফুড়ে উঠেছে ইন্ডিয়াকে মার্কেট করার জন্য, ইজিলি কিন্তু এই জিনিসটা করে দেওয়া যেত। এআইএফএফ এর হাতে ছিল সমস্ত জিনিস। এআইএফএফকে অনেকে বলবে যে এআইএফএফ দারুণ কাজ করছে, যে কাজটা ইস্ট বেঙ্গল কর্তারা মিডিয়াকে কাজে লাগিয়ে এখানে চাপ সৃষ্টি করেছেন, সেই কাজটা এআইএফএফ করেছে। আগের দিনের ভিডিও, সেটাতেও বেশি ভিউ হয়নি অবশ্য, তোমরা সবাই আজকে যারা দেখছো সবাই না দেখে থাকলে দেখে নিও। কে সুনীল ছেত্রীকে দিয়ে কমেন্ট করিয়েছে, সুব্রত দত্ত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এআইএফএফ, তাকে দিয়ে করিয়েছে কমেন্ট। দিজ আর পেড কমেন্ট বলবো না, ঠিক কমেন্টটা পেড না, বাট দিজ ইন্টারভিউজ আর পেড,
মিডিয়া পেড হয়েছে এটার জন্য। আরও একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আমি যে রঞ্জিত বাজাজের যে ইন্টারভিউটার কথা বলছিলাম, আমি নাম করবো না, বুঝতে পারছো, লাস্ট কয়েকদিন ভাইরাল আছে, পার্ট 1 পার্ট 2 দুটোতে এসছে। সেটা শ্যুট করা হয়েছিল যেদিন চেন্নাইকে প্রাইজ দেওয়া হয়, যেদিন চেন্নাইকে আই লিগ দেওয়া হয় সেদিন, আর কালকে রিলিজ করেছে এবং খুব সুনির্দিষ্ট ভাবনা চিন্তার সঙ্গে রিলিজ করা হয়েছে। এবং মোটামুটি দুটো পার্ট দেখলে বোঝা যাচ্ছে যে তখন থেকেই ঠিক ছিল যে কেউ খেলবে না, অথচ মিডিয়ায় এই কদিন ঘোরাফেরা করেছিল না, ইস্ট বেঙ্গল নাম লিখে ফেলে যে খেলতে পারে, চেন্নাই খেলতে পারে। হ্যাঁ, চেন্নাই এখন খেলতে পারে, তার কারণ হচ্ছে চেন্নাই কিন্তু এই লিগ ইউনিয়নকে, আই লিগ ইউনিয়নকে জানিয়ে দিয়েছে যে আমাদের উপর একটা চাপ আছে। সেই চাপটা কি? এটা এটা জাস্ট একটা রুল আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যদি কেউ আই লিগ খেলতে যায় তাকে কিন্তু একটা স্টেট থেকে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হয়। সেই রকম কেউ এফসি খেলতে গেলে এআইএফএফ এর তরফ থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে তাকে কিন্তু এফসি খেলতে যেতে হবে, যেটা কিন্তু পরের বার এআইএফএফ আটকে দিতে পারে যদি এআইএফএফকে তুমি ভায়োলেট করো বা এআইএফএফকে রাগিয়ে দাও, সোজা কথা বলছি। সেই জন্য চেন্নাই কিন্তু সেটা নাও করতে পারে। দ্বিতীয়ত, রিয়েল কাশ্মীর বেরিয়ে গেছে, রিয়েল কাশ্মীর ইজ এ নিউ টিম, ওদেরও চাপ দেওয়া হচ্ছে যে এই করবো না, ওই করবো না, লাইসেন্স করে নেবো, আবার সেকেন্ড ডিভিশনে পাঠিয়ে দেবো। একই রিয়েল কাশ্মীরের সঙ্গে হালকা পলিটিক্স হয়েছে, যেটা আমি অনেক দিন আগে বলেছিলাম, তখন আমাকে নিয়ে খুব মজা টজা করেছিল লোকজন যে ও পলিটিক্স, আচ্ছা কী পলিটিক্স আপনি বলতে চাইছেন, ভোটের আগে কাশ্মীরকে নিয়ে হতে পারে। দাদু এই পলিটিক্স বলতে চাইছিলাম, এই পলিটিক্স যে পলিটিক্স এখন হচ্ছে সেই পলিটিক্স বলতে চাইছিলাম। রঞ্জিত বাজাজ বলছে যে 6 ইঞ্চি বরফ পড়েছিল বলে ইস্টবেঙ্গলের ম্যাচ রিশিডিউল করা হয়, অথচ ঠিক 6 ইঞ্চি বরফের মধ্যে গোকুলাম ম্যাচ খেলে গেছে। আর পুলওয়ামা হত্যাকাণ্ডের ঠিক পরের দিন বা দু তিন দিনের মাথায় বলছে মিনার্ভাকে ওখানে গিয়ে খেলতে হবে, না হলে ওয়াক ওভার। মানে দিস ইজ ফানি। আর যখন রিয়েল কাশ্মীরের সঙ্গে ইস্টবেঙ্গলে খেলা পড়লো, তখন কিন্তু রিয়েল কাশ্মীরকে এমন চাপ দেওয়া হলো যে রিয়েল কাশ্মীর সুসুর করে গিয়ে ওখানে গিয়ে ম্যাচটা খেলে দিয়ে চলে এলো। মানে এআইএফএফ এর কাছে ঝুঁকে গেলে এরকমই জিনিসটা হবে। তো এআইএফএফই মোটামুটি রুল করছে বলে মনে হচ্ছে। কিন্তু এইখানেই আমি বলবো যে লিগ ইউনিয়নের একটা সার্থকতা যে তারা জোটটা অটুট রেখেছে। আমি বলবো জোট মানে কি, ইস্টবেঙ্গল মোহনবাগানের জোটটা অটুট থাকলেই মোটামুটি অনেকগুলো ক্লাব তার সঙ্গে ফলো করবে। যেহেতু ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেই জানিয়ে দিল যে তারা এখন সুপার কাপ বয়কট করছে, বিকজ সব কটা ম্যাচ রিশিডিউল হয়নি। প্রফুল প্যাটেল বসতে চাইলেও রিশিডিউলের ইস্যুতে, রিশিডিউল যদি না হয় তাহলে তো মিনার্ভারা খেলতে পারবে না, তো সেটা কোনো মতেই ন্যায় হবে না। যদি সেই অনুযায়ী তারা কমিটমেন্ট থেকে বেরিয়ে গিয়ে খেলে দিত ম্যাচটা, যেটা ইস্টবেঙ্গল কেন চাইছিলেন আমি জানি না, কর্তারা চাইছিলেন, তো সেটা যদি খেলে দিত তাহলে তো এটা অন্যায় হতো, তাই না? তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার এখন যে ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনে খেলবে না। তবে 1%-এর যে চান্সটা রয়েছে সেটাও বলে দিই, হবে না 1%, তাও চান্স বলে দিচ্ছি, যেহেতু চান্স আছে। সেটা আজকে সন্ধ্যাবেলা একটা মিটিং আছে, আবার একটা মিটিং দেখেছে কুশল দাস, সেই মিটিংয়ে মোটামুটি মোহনবাগান ইস্টবেঙ্গল তো থাকবেই, সেখানে আরেকবার হয়তো তাকে বোঝানোর চেষ্টা করা হতে পারে, চাপ দেওয়ার চেষ্টা হতে পারে, অনেক কিছু হতে পারে। তো দেখা যাক, আজকের পরে আরও একটা কিছু খবর চলে আসবে। মোটামুটি ইন্ডিয়ান ফুটবলকে পেছিয়ে নিয়ে যাওয়ার, পেছনে টেনে ধরার যে মহাযজ্ঞ সেটা চলছে, আমার মনে হয় সেটা চলতেই থাকবে। কল্যাণ মজুমদার বলেন যে দেবব্রত বাবুরা ফিরে আসুন, তারপরে মিটিং হবে কার্যনির্বাহী সমিতির, যে মিটিংটা প্রায় হয়, তারপর ঠিক হবে কোয়েসের ভবিষ্যৎ কী, কোয়েস ইস্টবেঙ্গলের সঙ্গে থাকবে কি থাকবে না, এরকম। এটা আমি বলছি, আমি আর কি টেলিফোনিক সাক্ষাৎকারে মোটামুটি শোনা গেল। তো যাই হোক, আমি তো অবশ্যই চাইবো যে কোনো ইনভেস্টার এখানে এসছে, এই কোয়েস যদি এখান থেকে চলে যায় তাহলে কিন্তু এটা বাংলার ফুটবলের জন্য খুবই একটি খারাপ বিজ্ঞাপন হবে। আর নতুন কোনো ইনভেস্টারও ভালো কেউ আসবে কিনা সন্দেহ। তবে এই কোন ক্লাবে ইনভেস্টার চলে যাচ্ছে, কোন ক্লাবে ইনভেস্টার আসছে বা আসছে না, এটার থেকেও এখন বেশি গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান ফুটবলের রোড ম্যাপ। ইন্ডিয়ান ফুটবলের পরের বার যদি আইএসএল হয়, নো রেলিগেশন নো প্রমোশন সিস্টেম, ইন্ডিয়া কিন্তু 2022-এর ওয়ার্ল্ড কাপে হয়তো যদি 48 নেশন হয় তাহলেও কোয়ালিফাই করতে পারবে না, অ্যাটলিস্ট কোয়ালিফাই করার চেষ্টাই করতে পারবে না, নিয়মের বেড়াজালে আটকে যাবে। ফিফা কিন্তু এইসব রুলে ভীষণ স্ট্রিক্ট, মানে কিছুতেই মানে কোনো টাকা পয়সা দিয়েও এখানে কিছু করা যাবে না। সুতরাং জেনে শুনেই ইন্ডিয়ান ফুটবলকে একটা বাজে দিকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।
যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।